শোধে সহায়তার জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ পুনর্গঠনে সার্বিক সহায়তার আশ্বাস কাতারের। সাংবিধানিক ক্ষমতা নিয়েই কাজ গোছানোয় ব্যস্ত ইসি, ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি, দেশ সেবার সুযোগ চায় জামায়াত। দেশের ভবিষ্যৎ পথরেখা নির্মাণে জাতীয় সনদ তৈরি হবে জানালেন আলী রিয়াজ। দুর্নীতি দমন কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী, ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। প্রবাসীদের পাঠানো টাকায় গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। এদিকে বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনূসকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে কাতার। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। আর্থনা সামিটে যোগ দিতে মঙ্গলবার কাতার যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই সেখানে বিভিন্ন সম্মেলন আর উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করেন তিনি। তৃতীয় দিন কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-০ একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনে যোগ দেন ড মোহাম্মদ ইউনূস। সেখানে বক্তব্যে তিনি বলেন, বিশ্ব যে সভ্যতার মধ্য দিয়ে এগুচ্ছে তা আত্মবিনাশী। এটি শুধু বর্জ্য তৈরি করছে যা একসময় গোটা বিশ্বকে বিনাশ করবে। If other generation took years and years to get it done, you do it in a split second. That's the power you got. আর্থনা সামিটের ফাঁকে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে কাতারের কাছে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা চান তিনি। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানান কাতার প্রধানমন্ত্রী। এছাড়া কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রবাসীদের পাঠানো টাকায় গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার। আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। বিপদে পাশে দাঁড়ানোই প্রবাসীদের কৃতজ্ঞতা জানান তিনি। এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পরিবর্তনে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। সিসি জানান, সংস্কার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। এম আর আসাদের প্রতিবেদন। ৩ মাস আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে ঢাকায় যোগ দেন সুসান রাইল। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান তিনি। আলোচনা শেষে সুসান রাইল জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসির যাত্রায় সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে তার দেশ। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু আইন সংশোধনের কাজ চলছে, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও চলমান। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো।
পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি, টাইম বাড়িয়েছি 2 মাস, এই কথাটা বলেছি। সাংবিধানিক এখতিয়ারে থাকা কাজগুলো ইসি করছে জানিয়ে বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর বাদবাকি কাজে মনোযোগ দেবে কমিশন। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন, আমরা তো আর জানি না। এরপর দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। যখন গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে, আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় 31 দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বলেন, ভোটাধিকারের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব। বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জামায়াতে ইসলামকে দেশ সেবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে গণসংযোগ এবং সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। এদিকে হজ গমনেচ্ছুদের নিয়ে এক কর্মশালায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহর আইন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। এমন একটি শান্তির, নিরাপদ, সম্মানের বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে কোনো হানাহানি, হিংসা থাকবে না, ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা নির্মাণে সবার সাথে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে আমজনতার দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে আমজনতার দলের আহ্বায়ক মিয়া মুশিউজ্জামান সংবিধান বিচার ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আমরা সংবিধান সংস্কার, বিচার বিভাগের সংস্কার আর দুর্নীতি দমন কমিশনের সংস্কার, এই 3টা বিষয়ে আপনারা পারমিশন দিলে আমরা 3টা বিষয়ে আলাপ করতে চাই, জাতির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনায় অবদান রাখতে পারবো। আমরা চেষ্টা করব আপনাদের কাজকে যদি আমরা আরো সহজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বরিশাল, পটুয়াখালী এবং কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। এতে পথচারীরা দুর্ভোগে পড়ার পাশাপাশি ঘটছে সড়ক দুর্ঘটনা। সংকীর্ণ সড়কে যানবাহনের চাপ বাড়ায় ঝুঁকি আরও বেড়ে গেছে অনেক। সড়কে দুর্ঘটনার কথা স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা ট্রাফিক সার্জেন্ট MA সাখাওয়াত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। বরিশাল, পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। যেখানে পথচারীদের হাঁটার কথা, সেখানে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, গাছের গুঁড়ি, করা হয় গাড়ি পার্কিংও। একই অবস্থা বাকেরগঞ্জ হয়ে বরগুনা এবং বরিশাল পটুয়াখালী সড়কের বিভিন্ন জায়গায়ও। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। এর মধ্যেই ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। গ্রাম গাড়ি গ্রামে থাকবে,
এটা আসতেছে মহাসড়কের মধ্যে। এই জিনিসটা যদি প্রতিরোধ করা হয় তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে। যে রাস্তার পাশে লোড ট্রাকগুলা এগুলো রাখিয়া এরপরে মনে করেন লোড করে, একটা গাড়ি হঠাৎ করে আইতে আছে কিন্তু সামনে দাপ করে একটা গাড়ি বাজে গেছে, এর কালে ওই গাড়িটা কই যাবে, বাধ্যতামূলক অ্যাক্সিডেন্ট। ফুটপাতে দখল করে কোনো অন্য দোকানপাট থাকে তখন ওই গাড়ি আর সাইটিং করতে পারে না, বিদায় হয়তো কোনো দোকান নয়তো পথচারী যাত্রী নয়তো কোনো গাড়ির সাথে মেরে দেয়, দুর্ঘটনা হচ্ছে। রাস্তা বড় করলে, যে 4 লাইন 6 লাইন করলে হয়তো কমতে পারে দুর্ঘটনা। সড়কে যানবাহনের চাপ বাড়ায় এবং সড়ক প্রশস্ত না থাকায় দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বললেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। আমাদের যেটা সামনে পড়ে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিচ্ছি। কিছুক্ষণ আগে দেখলেন আপনাদের সামনেও আমি একটা ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে আমরা যথাযথ আপনাদের সহযোগিতাও কামনা করছি, পাশাপাশি আমরাও রাস্তায় সচেষ্ট থাকবো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো অবশ্যই। মহাসড়ক এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। রোডস অ্যান্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই সড়কের আশেপাশে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদে আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি আমরা রোডস অ্যান্ড হাইওয়েসের যে এক্সিন আছে, এক্সিন মহোদয়ের সাথে আমি আলাপ করব, আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি জেলাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলায় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। লালমনিরহাটে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সচেতনতা উদ্বুদ্ধ করতে বান্দরবন সেনা জোনের উদ্যোগে সম্প্রতি একটি বিস্তৃত পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ঝালকাঠিতে রিকশা শ্রমিক ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে রিকশা শ্রমিকরা। খাগড়াছড়িতে 3 দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই আয়োজন করা হয়। নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ 2025 সালের উদ্বোধন করা হয়েছে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মচারীদের 3 দফা দাবি আদায়ে ফরিদপুর অঞ্চলে কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। নোয়াখালীর হাতিয়া কমিউনিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদকে সন্ত্রাসী হামলায় আহত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে শিক্ষক পরিষদ। নওগাঁয় নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে মাদক কারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার জানিয়েছেন জেলা কর্মরত সাংবাদিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে বাজার পরিস্থিতির খবর জানাতে ফেনী বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ছুটির দিনে বাজার কেমন দেখছেন সেখানে? পরিস্থিতি আমাদের জানান। তরকারির বাজারগুলো আছে এবং কি মাছের বাজার এবং মাংসের বাজার যেভাবে থরে থরে সাজানো আছে, গ্রীষ্মকালীন সবজি এগুলো আসলে অনেকটা লোভনীয়, কিন্তু দামের ক্ষেত্রে দেখা গেছে এখানকার যে সবজির যে বাজার রয়েছে, গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো অনেকটা শতকের ঘরে পৌঁছেছে। যেমনটি আমরা এখানে দেখছি, তাদের মানুষের যে নিত্যপণ্য যে বাজার যে সবজির বাজার ক্রয় করার জন্য ভোক্তারা এখানে এসেছেন এবং কি আমরা যে বাজারটিতে আছি সেটি আসলে এখানকার যে বাজার, এখানে সবজি, মাছ এবং কি মাংস সবকটি পণ্য এখানে পাওয়া যায়। আমরা যদি বলি আপনার মাধ্যমে মোহনা দর্শকদের, সেটি হলো আমরা যেটি দেখেছি এখানে সবজির দাম যেটি আছে, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে যেমন এগুলোর দাম অনেক চড়া। যেমন করলার আজকের যে বাজার দর সেটি হলো 140 টাকা, এর মধ্যে আছে বরবটি আছে 100 টাকা, তিতা করলা 80 টাকা। এরপরে আমরা দেখতে পেয়েছি বাজারে যে আগাম যে ফুলকপি
এখানে দেখতে পেয়েছি, সেখানে এই যে ফুলকপির দাম রাখা হচ্ছে 140 টাকা মূল্যে, এবং কি বেগুন আছে 60 টাকা দামে। এরপরও যে শশা দেখা যাচ্ছে প্রকারভেদে 50 টাকা থেকে 80 টাকা মূল্যের। এরপরে ব্রয়লার আর যে মাংসের কথা যদি বলি আমরা, ব্রয়লার মুরগি বাজারে আজকের যে বাজার দর সেটি হলো 160 টাকা দরে, আর এখানে কক মুরগি পাওয়া যাচ্ছে 260 টাকা দরে। আর লাল যে মুরগির, যেটি আমরা লেয়ার মুরগি বলি, এই মুরগিগুলো বিক্রি হচ্ছে 310 টাকা দামে। আর আমরা যেই বাজার ঘুরে যেটি দেখেছি, এখানকার যে মাছ বাজার রয়েছে, মাছ বাজারের মধ্যে বেশিরভাগ দেশি মাছের চেয়ে চাষের মাছের আধিক্যটা আমরা বেশি দেখতে পেয়েছি। এছাড়া এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে যে বাজার, যেটা 800 টাকা, এবং কি ছাগলের মাংস যদি আমরা বলি খাসির মাংস, এই খাসি মাংসগুলো বিক্রি হচ্ছে 1100 টাকা ধরে। আমরা এই পর্যায়ে একজন ভোক্তার কাছে আমরা জানার চেষ্টা করব আজকের যে বাজার দর আপনি কেমন দেখছেন? আজকে বাজার, বিশেষ করে তরকারি এবং সবজির বাজারটা কিছুটা হইলো একটু বেশি, বিশেষ করে রমজানের তুলনায়। এটা সিজনের কারণে হতে পারে, এই কারণে হয়তোবা আজকে যেহেতু গরম বা শীতের সিজনে তরকারির বাজারটা একটু কম ছিল, এখন কিছুটা হইলো একটু বেশি। সেক্ষেত্রে একটু বেশি বলা যায় আর কি আগের তুলনায়, বিশেষ করে রমজানের তুলনায়। যেমনটি বলছিলেন যে আজকের যে বাজার দর এবং কি বাজারের যে গ্রীষ্মকালীন যে সবজি এবং মাছ মাংসের, এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য। এটা আপনাকে ধন্যবাদ। নরসিংদীর মাধবদী পৌর এলাকায় প্রায় 1,500 কার্ডধারী 5 মাস ধরে পাচ্ছেন না টিসিবি পণ্য। শুরুতেই নিয়মিত পণ্য পেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ বলছে অনলাইন কার্যক্রমের কারণে এই সমস্যা, কিন্তু ডিলাররা পাল্টা অভিযোগ এনেছেন পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিত্যপণ্যের লাগাম ছাড়া বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য এক টুকরো আশার নাম টিসিবি, কিন্তু 5 মাস ধরে টিসিবি পণ্য পাচ্ছেন না নরসিংদীর মাধবদী উপজেলার 1,500 কার্ডধারী নিম্ন আয়ের মানুষ। এই দেশে মাল দেয় না করে পৌরসভার মধ্যে 4 মাস হয়েছে এবং আমরা কার্ড জমা দিছি এবং আমরা মালও পাই না। প্রতিবন্ধী লোক আছে, হ্যাঁ ও দেয় না, আমাকেও দেয় না, আমরা অনেক কই যাবো, জামাই নাই, ভূত নাই, আমরা কি করে চলি? আমাকে এটা দিলে তো অবশ্যই নয়। স্মার্ট কার্ড তৈরি করে দিতে পৌরসভা ব্যর্থ হওয়ায় কম দামে টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। 4-5 মাস যাবত পৌরসভা কোনো পণ্য আসতেছে না। হ্যাঁ, এটা একমাত্র কারণ হচ্ছে স্মার্ট কার্ড না করার কারণে। টিসিবি বলছে যে আপনার পৌরসভায় স্মার্ট কার্ড হয় না, এই জন্য পণ্য যাচ্ছে না। এই স্মার্ট কার্ডটা আসলে ডিসেম্বরের ভিতরে দেওয়ার কথা। ডিলারের প্রতিনিধি জানালেন পৌরসভা কার্ড না দেয়ায় মালামাল পাচ্ছে না। মাধবদী পৌরসভা কার্ড জমা নিয়া তারা কার্ড আর ফিরা গ্রাহকরে দিতেছে না। আমার বাড়িতে আইসা গ্রাহকরা খুব বিরক্ত করছে এবং আচার ব্যবহারও খুব খারাপ করতেছে। স্যানিটারি ইন্সপেক্টর জানালেন পৌরসভা থেকে তাদের যতটুকু দায়িত্ব তারা সেটা পালন করেছেন। এখন যে আমাদেরকে কাজটা দেওয়া হয়েছে, আমরা পাবলিকদেরকে বলছি যে আইডি কার্ডের মতো যেন ফোন নাম্বারটা দেওয়া হয়। দায়িত্বে থাকা ব্যক্তির অবহেলার কথা স্বীকার করে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের আশ্বাস দেন পৌরসভা প্রশাসক আসমা জাহান সরকার। তো এখানে আসলে কারোর কোনো কিছু করার ছিল না। আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি যে টিসিবি কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক অনলাইন কার্যক্রমগুলো চলমান আছে। আশা করি হয়তো আমরা শীঘ্রই আমাদের উপকারভোগীদের যে স্মার্ট কার্ড এগুলো পেয়ে যাব। পেয়ে গেলে আমাদের বিতরণ কার্যক্রম আমরা শুরু করতে পারবো। তবে এই বিষয়ে দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যার যেখানে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করে নিম্ন আয়ের মানুষদের জন্য টিসিবি পণ্য আবার চালু করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা উপকারভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করার পরও থামছে না ইসরায়েলি হামলা। ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এতে উপত্যকাটিতে 51,300 ছাড়িয়েছে প্রাণহানি। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1,900 ফিলিস্তিনি নিহত হয়েছে। দর্শক, গাজার চলমান পরিস্থিতি নিয়ে গাজা থেকে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন গণমাধ্যম কর্মী ফাদি তুরবান। দেখে নেব বিশেষ প্রতিবেদনটি। هل تعتقد أن وسائل الإعلام الدولية تنقل الوضع بدقة وما هي الروايات أو وجهات النظر الغائبة؟
نعم، وسائل الإعلام تنقل الصورة من داخل قطاع غزة، ولكنها لا تنقل الصورة كما يشاهدها أو كما يشهدها أهل قطاع غزة، فهم أقرب للحدث. فمن هو داخل قطاع غزة ليس كمن خارج قطاع غزة. الإعلام، قنوات الإعلام الدولية تنقل الصورة، ولكن لا تنقل الصورة كما هو معتاد عليه أو كما هي الصورة موجودة في قطاع غزة. فالذي يعيش في قطاع غزة ليس كالذي يعيش خارج هذا القطاع. ما مدى موثوقية البنية التحتية للاتصالات؟ هل هناك فترات انقطاع للإنترنت؟ نعم، يوجد فترات انقطاع للإنترنت بشكل مستمر، حتى الإنترنت الموجود في قطاع غزة إنترنت ضعيف جدا، وهذا يصعب علينا خصوصا كصحفيين نقل الحقيقة بسرعة لكي يشاهدها العالم الخارجي. كيف ينظر المدنيون المحليون إلى أدوار حماس وإسرائيل والأطراف الأخرى في هذا الصراع؟ هل هناك آراء متباينة؟ لا يوجد آراء متباينة. هم الناس الوحيد في قطاع غزة وهو إنهاء هذه الحرب، حرب الإبادة الجماعية التي ينفذها جيش الاحتلال الإسرائيلي على هذا الشعب الضعيف. هل تعرضت أنت وزملائك لتهديدات مباشرة أو رقابة أو عقبات أثناء إعداد التقارير؟ كيف تتعاملون مع هذه المخاطر إن وجدت؟ نعم، نعاني نحن كصحفيون في قطاع غزة من استهدافات مستمرة. جيش الاحتلال الإسرائيلي استهدف أكثر من 210 صحفيا في قطاع غزة منذ بداية هذه الحرب. منذ 7 أكتوبر قام جيش الاحتلال الإسرائيلي باستهداف عدد من الصحفيين، ولا زال جيش الاحتلال الإسرائيلي يهدد الصحفيين بشكل مستمر في قطاع غزة بسبب نقلهم الحقيقة من داخل القطاع إلى خارج قطاع غزة. احكي عن برامج الأطفال، هل في برامج تأهيلية تؤهل الأطفال من صدمات الحرب؟ نعم، لا يوجد برامج تؤهل الأطفال من صدمات الحرب، فهم يعانون بشكل كبير من هذه الصدمات بسبب فقدانهم لذويهم، بسبب فقدانهم لأهلهم، بسبب فقدانهم لإخوانهم، بسبب فقدانهم لآبائهم وأمهاتهم. نعم، يعيش الأطفال في قطاع غزة صدمة كبيرة، يحتاجون إلى أطباء نفسيين، يحتاجون إلى رعاية نفسية في قطاع غزة. খেলার খবর ফুটবল। চলতি বছরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এ বছরের বদলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 2026 সালে। চলতি বছরের জুন জুলাইতে শ্রীলঙ্কায় হবার কথা ছিল সাফের 15তম আসর। হোম আর অ্যাওয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় সাফ কর্তৃপক্ষ, কিন্তু এর জন্য আরও কিছু ব্যবস্থাপনা দরকার হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে এর আয়োজন। তবে 2026 সালের কখন হবে টুর্নামেন্টটি তা স্পষ্ট জানায়নি সাফ কর্তৃপক্ষ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঋণ শোধে সহায়তার জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ পুনর্গঠনে সার্বিক সহায়তার আশ্বাস কাতারের। সাংবিধানিক ক্ষমতা নিয়েই কাজ গোছানোয় ব্যস্ত ইসি। ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। দেশ সেবার সুযোগ চায় জামায়াত। দেশের ভবিষ্যৎ পথরেখা নির্মাণে জাতীয় সনদ তৈরি হবে জানালেন আলী রিয়াজ। দুর্নীতি দমন কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী, ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।